শেষের দিকে যখন পরীক্ষার 10 থেকে 12 দিন বাকি ছিল তখন আমার মধ্যে একটা প্যানিক ঢুকে যায়। মানে মনে হয় যে আমি হয়তো পারবো না। 10টা থেকে এক্সাম শুরু, তো এক্সাম হলে যাওয়া থেকে 10টায় কোশ্চেন পাওয়া পর্যন্ত এই টাইমটা আসলে কেমন গেল? এটা কি মানে আঙ্কেলের এই ঘটনার পর থেকে মানে অনকোলজি নিয়ে কাজ করার ইচ্ছা রিসার্চ করার একটা মানে চিন্তা ভাবনা ছিল, কিন্তু এমন না যে আমি ডাক্তার হয়ে মানে রিসার্চের সাইডে যাবো এরকম কখনো ছিল প্ল্যান না? ছিল না। তো রেজাল্টের ক্ষেত্রে তোমার এক্সাইটমেন্ট কেমন ছিল আর বাসায় অন্যান্য ফ্যামিলি মেম্বারদের এক্সপেকটেশন কেমন ছিল? আমার কাজ ছিল জাস্ট আমি এফোর্ট দিব, এখন বাকিটা আল্লাহর উপর। তোমার কাছে যদি একটু জানতে চাই যে এই যে সামনে যারা আসবে, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট যারা দেখতেছে, তো তাদের জন্য তোমার অ্যাডভাইসটা কি থাকবে? ডাক্তার হওয়ার এই ইচ্ছার পেছনে শুধু নিজের স্বপ্ন নয়, ছিল বাবার স্মৃতি, ছিল মানুষের সেবা করার এক অদম্য জেদ। সেই ছেলেটি আজ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25-এ জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। কথা বলছি সঞ্জিতকে নিয়ে, যে শুধুমাত্র একজন ভালো ডাক্তার হতে চায় না, বরঞ্চ অনকোলজি রিসার্চার হয়ে দেশের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করতে চায়। জানতে চাইবো তার স্বপ্ন দেখা, সংগ্রাম এবং সাফল্যের গল্প। তো সঞ্জিত, একদম প্রথম থেকে কি তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল? একদম প্রথম থেকে আসলে কখনো এরকম চিন্তা বা প্ল্যান ছিল না। ফার্স্টের দিকে যেহেতু আমার বাসায় ম্যাক্সিমামে আমার ভাইয়েরা প্লাস আমার মামারা ইঞ্জিনিয়ারিং ওই সাইডে ছিল, প্রথম থেকে ইচ্ছে ছিল হয়তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়বো, কিংবা পরবর্তীতে যখন কিন্ডারগার্টেন পার হয়েছে তখন হাই স্কুলে উঠে আবার এরকম একটা যুগ ছিল যে একটা পিওর সাবজেক্ট নিয়ে পড়বো প্লাস রিসার্চ করতে হবে, সাইডে চলে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি। ইঞ্জিনিয়ার হতে হবে, রিসার্চার হতে হবে, সেখান থেকে ডাক্তার হতে হবে, এই স্বপ্নটা দেখা কখন থেকে শুরু? এই স্বপ্নটা আসলে খুব বেশি যে অনেক আগে এমন না, খুব রিসেন্ট। আমার এইচএসসি টেস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে আগে এই ডিসিশনটা আমি চেঞ্জ করি, মানে আমার মানে ডাক্তার টেস্টের পর আর কি। বাট এই কারণটা কি, মানে কেন আর কি এই চেঞ্জ? আসলে এটার পিছনে হয়তো দুইটা কারণ উল্লেখ করা যেতে পারে। ফার্স্ট অফ অল আমার একটা তীব্র ইচ্ছে ছিল আমাদের বাসায়, যেহেতু আমাদের ব্লাড লাইনে কোনো ডাক্তার নাই, তো আমাদের বাসা থেকে একজন ডাক্তার হবে। Plus আমার আব্বু 2013 সালে ক্যান্সার আক্রান্ত হয়, কোলন ক্যান্সার, তো 2014 সালে মারা যায় আর কি। তো 1 থেকে 1.5 বছরের মতো আমি আব্বুর সাথে ছিলাম, মানে হসপিটাল টু হসপিটাল আম্মু সহ। তো এই সবকিছু তখন একদম কাছ থেকে দেখা হয়েছে যে ডাক্তারদের লাইফস্টাইল, এমন প্যাশন ছিল না সবকিছু দেখে যে আমি ডাক্তার হব বা এমন কিছু, কিন্তু ওই জিনিসটা আমাকে এই ট্রিগার করেছে টেস্টের পর আন্টি। হ্যাঁ, আর ট্রিগার করছে, প্লাস রিসার্চ করার ক্ষেত্রে এই জিনিসটা আমাকে অনেক বেশি মোটিভেট করতো। আমার মনে হচ্ছে কেমন যেন আমাদের দেশে, বা শুধু আমাদের দেশ বললে হবে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনকোলজি সাইডের যে রিসার্চটা ওই জিনিসটা খুব বেশি ডেভেলপ না, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আর অনেক সুযোগ আছে, একটু অনেক বেশি কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে সার্ভাইভাল রেটটা অনেক কম। আমি যেহেতু মানে আমার কাছে এরকম মনে হয়েছে আর কি, মানে কম ছিল আর কি। সঞ্জিত, কখনো কি মনে হয়েছে যে না আমার দ্বারা সম্ভব না, বা কিংবা হাল ছেড়ে দিতে ইচ্ছা করছে? হ্যাঁ, এই জিনিসটা আসলে দুইটা সময়ে আমার কাছে এই জিনিসটা মনে হয়েছিল। ফার্স্ট যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, ওখান থেকে সুইচ করে মেডিকেল আসছি, তো প্রথম দিকে মনে হইতো হয়তো অনেক বেশি এফোর্ট দিলে চান্স পেতে পারি, বাট আমার হয়তো ভালো একটা মেডিকেলে নাও আসতে পারে, এটা ধরে নিয়েছিলাম আর কি। তখন থেকে এই জিনিসটা আসলে একটু মানে আমার কাছে খারাপ লাগতো, হয়তো চান্স হতে পারে কিন্তু ভালো একটা ভালো একটা র্যাঙ্ক নাও আসতে পারে। তো পরবর্তীতে যখন কোচিংয়ে এক্সাম দিতে থাকে 19 থেকে মেসেজ আসতো, তো মার্কটা যেহেতু দেখছি কম্পারেটিভলি আমি যতটুকু এক্সপেকটেশন রাখতাম এর থেকে ভালো আসতো, তো ধরে নিয়েছিলাম হয়তো এমন তো না যে অসম্ভব কিছু, ভালো র্যাঙ্ক আসতেও পারে, ভালো একটা মেডিকেল আসতেও পারে। তো এই জিনিসটা প্রথম দিকে ছিল, পরবর্তীতে কেটে যায়। কিন্তু শেষের দিকে যখন পরীক্ষার 10 থেকে 12 দিন বাকি ছিল তখন আমার মধ্যে একটা প্যানিক ঢুকে যায়। মানে মনে হয় যে আমি হয়তো পারবো না, অনেক বেশি এফোর্ট দেওয়ার পর হয়তো চান্স নাও হইতে পারে। কিন্তু এটা মনের মধ্যে ছিল সবসময় যে এফোর্ট দেওয়ার ক্ষেত্রে হয়তো আল্লাহ আমাকে ইচ্ছে শক্তি দিছে, তো এফোর্ট দেওয়ার ক্ষেত্রে আমার সবুজ চেষ্টা করা উচিত। এখন যেটা বাকি থাকবে হয়তো চান্স হতেও পারে নাও হতে পারে, পুরোটা আল্লাহর উপর, তো তাকদিরে যেটা থাকছে, তো ওই বিশ্বাসটা আমার পুরোপুরি ছিল। তো আমি এই জন্য আমার এই জিনিসটা আমাকে রিলিফ দিচ্ছে, মানে অনেক বেশি যে অ্যাংজাইটি কিংবা প্যানিকে থাকতাম এমন না আর কি। পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি রিলিফ দিচ্ছে। চলে যাচ্ছি 17 তারিখ সকালের ঘটনায়। 10টা থেকে এক্সাম শুরু, তো এক্সাম হলে যাওয়া থেকে 10টায় কোশ্চেন পাওয়া পর্যন্ত এই টাইমটা আসলে কেমন গেল? এক্সাম হলে হয়তো আমার পৌঁছাতে 8:30 এরকম সময় লাগছিল। তো এখন আমি আগে থেকে যেসব কম্পিটিটিভ এক্সাম দিয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে মানে প্রেশার না নেওয়ার ট্রাই করছি, এবং প্রেশার নিয়ে নেয় কখনো। কিন্তু এখন যেহেতু মেডিকেল এক্সাম প্লাস এনভায়রনমেন্টের চেঞ্জ, তো একটু প্যানিক কাজ করতেছিল। তো আমাদের হলে ঢুকতে হয়েছে, আমার রুমে ঢুকতে হয়েছে 9টার দিকে। 9টায় যাওয়ার পর একটু প্যানিকে ছিলাম, অ্যাংজাইটিতে ভুগতেছিলাম। তো এখন যখন প্রশ্নটা দিয়ে দিছে, প্রশ্নটা দেওয়ার পর প্রশ্নের ওএমআর যেটা দিচ্ছে সেটা হচ্ছে, যেহেতু 19 আগে থেকে পরীক্ষা দেওয়া ছিল, পরীক্ষা দিতাম, তো আগে থেকেই জানতাম যে প্রশ্নের স্ট্যান্ডার্ড, প্রশ্নের ডিজাইন প্লাস ওএমআর সব কিছু 19-এর মতোই হবে। তো ওএমআর ফিল করতে তেমন কোনো সমস্যা হবে এটা আমার আগে থেকে এক্সপেকটেশনে ছিল, তেমন কোনো সমস্যা হবে না। তো প্রশ্নটা নিয়ে একবার স্কিম করে ফেলি 1 মিনিটের মধ্যে। তো দেখতেছি মোটামুটি প্রশ্ন
খুব কঠিন হয় না, মোটামুটি ইজি হয়েছে পারার মতো। হ্যাঁ, তখন যেটা হার্টবিট ছিল অনেক বেশি ছিল, তো ওটা আস্তে আস্তে আল্লাহর মধ্যে কমে গেছিল। এরপর জাস্ট রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করে পরীক্ষা দেওয়া শুরু করি আর কি। ওকে, তো রেজাল্টের ক্ষেত্রে তোমার এক্সাইটমেন্ট কেমন ছিল, আর বাসায় অন্যান্য ফ্যামিলি মেম্বারদের এক্সপেকটেশন কেমন ছিল? আমি আসলে আমার কাজ ছিল জাস্ট আমি এফোর্ট দিব, এখন বাকিটা আল্লাহর উপর। তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল না, কিন্তু বাসার ফ্যামিলি মেম্বার্স প্লাস টিচাররা বলতেছে তোমার যদি মার্কটা এমন আসতেছে, তুমি বলতেছো আনসার দেখে বলতেছো এমনটা হতে পারে, তাহলে হয়তো তোমার র্যাঙ্কটা মানে 50-এর বাইরে যাচ্ছে না, এরকম টিচাররা বলতেছিল প্লাস বাসায় বলতেছিল। তো এটা আমি বিলিভ করছি মোটামুটি, মানে হয়তো যাবে না যদি আগের মতো যদি কাটমার্ক প্লাস ভালো র্যাঙ্কের রেঞ্জটা যদি সেম থাকে। তো ওই জন্য বেশি খুব প্যানিক ছিলাম না, কিন্তু আমার মেজো ভাই মানে ও সকাল থেকে আমার দুই ভাই অনেক বেশি মানে ভয়ে ছিল আর কি। সকাল থেকে ওরা আমার দুই ভাই পিসিতে বসে থাকছিল, ওরা জাস্ট রিফ্রেশ করতেছে, তো তখন সার্ভারও কিন্তু ডাউন প্রাইস, মানে ওয়েবসাইটে কিন্তু ঢোকা যাচ্ছিল না। তো ওরা অনেক বেশি মানে প্যানিকে ছিল যে কখন কি, অনেক সকাল থেকে একদিন রিফ্রেশ দিতে আসে। তো আমার মেজো ভাই দেখছি আর কি, ওর পিসিতে দেয় আমার রেজাল্ট, ও ফার্স্ট দেখছে। তো আমি রেজাল্ট শোনার পর আল্লাহর কাছে শুকরিয়া জানাইছি, আর আম্মু প্লাস ভাই ওরা আমার থেকে বেশি এক্সাইটেড ছিল আর কি। সেটা আন্টি স্বপ্ন অবশ্যই পূরণ হয়েছে। হ্যাঁ, আম্মুর তীব্র ইচ্ছে ছিল, মানে আম্মুর যেটা এক্সপেকটেশন ছিল এটা আল্লাহর মধ্যে পূরণ করতে পারছি। তোমার কাছে যদি একটু জানতে চাই যে এই যে সামনে যারা আসবে, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট যারা দেখতেছে, তো তাদের জন্য তোমার অ্যাডভাইসটা কি থাকবে, যে কি করা উচিত তাদের? যেহেতু এই 4 মাসের ক্ষেত্রে 5টা সাবজেক্ট অনেক বেশি, অনেকের ক্ষেত্রে প্রেশার হয়ে যেতে পারে। তো একদম একটা মানে খুব কম প্রিপারেশন নিয়ে এসে এখানে প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, ভালো করাটা অনেক টাফ, হয়তো চান্স পাওয়া পসিবল, কিন্তু ভালো করাটা কিন্তু মানে অনেক বেশি টাফ হয়ে যায়। হ্যাঁ, টাফ হয়ে যাবে। তো এটা আসলে এসএসসির ফার্স্টের থেকে আসলে এই জিনিসটা আগে থেকে একটু মোটামুটি গুছিয়ে রাখলে পরবর্তীতে এসে এই জিনিসটা অনেক বেশি হেল্প করবে মনে করি। ওকে, ফার্স্ট ইয়ার থেকে কি তাহলে একদম মানে ভালো মতো মেডিকেলের জন্য পড়া উচিত, নাকি এইচএসসি ফোকাসে রেখে? হ্যাঁ, এইচএসসির অবশ্যই ফোকাস রাখতে হবে। আর মেডিকেলের ক্ষেত্রে আগে থেকে মানে জাস্ট একটা নির্দিষ্ট টাইম রাখা উচিত, আমি এই জিনিসগুলো আজকে পড়বো, মানে একটা টাইম শিডিউল রাখা উচিত প্রতিদিন। এই মেডিকেলের জন্য আমি হয়তো হতে পারে এটা যে একটা সাবজেক্ট, যে ইংলিশে হতে পারে বা সায়েন্সেরগুলো হতে পারে। তো এই জিনিসটা পরে রাখবো, জাস্ট আমার এইচএসসিটা মেইন ফোকাসে থাকবে, আর প্রথম থেকে একটু একটু গুছিয়ে রাখলে বেটার হবে।